আপনি একদম ঠিক বলেছেন। আমার মনে হয় এটা এই কদিনে হয়েছে তা নয়, হচ্ছিল মানে চিরকালই ছিল। যেটা করেছেন সেটা হচ্ছে ওপরে যে একটা খোসা ছিল সেটাকে সরিয়ে দিয়েছেন, আর কিছু নয়। মানে আমাদের একটা ধারণা থাকে না, আপনিও যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে পৃথিবী মানে সময় যত এগোবে পৃথিবী তত সভ্যতা দিকে যাবে, তাই তো আমরা ভাবছিলাম আরো প্রগতিশীল হবে, আরো সহিষ্ণু হবে, আরো মানুষের প্রতি দরদি হবে। এই ধারণাটাই ভুল। আমার ধারণা ওই তৈমুর লংটংয়ের সময় যেরকম ছিল না, দিচ্ছে ওকে মারছে এবং লোকে মারটাকে তো করবেই, ও রাজা, ও তো প্রজাকে চাবুক মারবে, ও নিয়ে ভাবনার কি আছে, এইটা ভাবতো। তা আমরা এখন ভেবেছিলাম না, মানুষ মনে করে যে না, মানুষকে মারা যায় না, ওরকম করে দুম করে কারোর ঘাড়ে বোম ফেলে দেওয়া যায় না। কিন্তু পুতিন তো বহুদিন ধরে তা করে আসছেন, নেতানিয়াহু করে আসছেন, এবার ট্রাম্পও করলেন। যে ট্রাম্প নির্বাচনের আগে অনেকেই অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু ট্রাম্প খুব জোরের সঙ্গে যা বলেছিলেন আগের বছর পর্যন্ত বলেছেন যে আমরা মানে আমাদের সরকার তার সাফল্য কতগুলো যুদ্ধ জিতেছে তাই দিয়ে মাপবে না, কতগুলো যুদ্ধ করেনি তাই দিয়ে মাপবে। মানে আমি যুদ্ধ থামাই এবং আমি যুদ্ধ করি না, সেইটাই হচ্ছে আমার সবচেয়ে বড়। এবং ট্রাম্পের যারা খুব সমর্থক, মানে আমরা তো মানে চন্দ্রবিন্দুর গানের সূত্রে মাঝে মধ্যে আমেরিকা গেছি, তো তখন বহু মানুষকেই দেখেছি ট্রাম্পের সমর্থক, বাঙালিদের মধ্যেই অনেকে, প্রথমে ছিলেন না, তারপর কেন কে জানে হয়েছেন অনেকে। তাদের সঙ্গে যখন কথা হয়েছে তারা অনেক কথার মধ্যে এটা বলেছেন যে দেখো বাবু, ও কিন্তু যুদ্ধ করে, তুমি কখনো এটা ভেবে, কিন্তু আমেরিকার ক্ষেত্রে এটা নতুন ধারণা নয়। বহু রাষ্ট্রনায়ককে তারা হয় চেষ্টা করেছে, নয় এর আগে মেরেওছে। ফলে এটা ট্রাম্প নতুন আমদানি করলেন তা নয়, কিন্তু যেটা বলা যায় যে আধুনিক পৃথিবীতে ধরা হয়েছিল যে এই জিনিসগুলো আমরা এখন পেরিয়ে চলে এসেছি। তবে আপনি যে গোড়াতেই বললেন যে কোনো যুদ্ধই মূলত হয়তো ধর্মযুদ্ধ বা ধর্মীয় যুদ্ধ, মানে তা হয়তো নয়, মানে আমি তা মনে করি না। মানে ওইভাবে দেখা যায়, নাও দেখা যায়। মানে এই যে ট্রাম্প ইসরায়েলের সাহায্যে ইরানকে এরকম করছে, আমি একটা মিনিট ইন্টারাপ্ট করি। ধরো ইসরায়েলের সঙ্গে ঝগড়াটা কিসে? এটা তো সে বাড়িওয়ালা ভাড়াটের ঝগড়া। এটা তো বাড়ি, তুমি হঠাৎ করে 1947 সালে এক পালা জমিতে যেখানে তোমার কিছু মাত্র ছিল না, তুমি সেইখানে বাইবেলের 25টা পাতাকে কোট করে এসে দখল করে বসে থাকলে। আর সেখানে যে গোবেচারা লোকগুলো থাকতো, গরু চড়াতো, ভেড়া চড়াতো, ঘোড়া চড়াতো, ওই প্যালেস্টিনিয়ানগুলোকে তাকে ঝেঁটিয়ে বিদায় করে দিলে, কারণ তোমার কোমরের জোর ছিল, আমেরিকার পয়সা ছিল, পাশ্চাত্য পৃথিবী তোমাকে সাপোর্ট করেছে। এটা তো আমরা সিপিএম এর জমি জবরদখল দেখেছি, পরবর্তীকালে সিপিএম এর যে জমি জবরদখলের কালচার সবাই মেনে নিয়েছে। এটা তো জমি এবং সেই ঝগড়া কোনোদিন মেটেনি। সব ঝগড়াই শেষ অব্দি, সে তো মহাভারতের যুদ্ধ শেষ অব্দি জমির ঝগড়া। না, আমি তোমাকে মানে ধরো আজকে এই যে ধরো আমরা খবর দেখছি, নিউজ দেখছি, অনেক বুদ্ধারা বিশ্লেষকরা করছেন, ছাদে উঠে উঠে দূরবীন দিয়ে ড্রোন গুনছেন, কার কটা বাড়ি থেকে কালী পুজোয় তুমি কটা রকেট ছুঁড়েছিলে, আমি কটা রকেট ছুঁড়েছিলাম, সেগুলোকে খুব উত্তেজনাকর মনে হচ্ছে। কিন্তু হোয়াট রিয়েলি, যে আজকে তো আমাদের হিরো হওয়া উচিত সেই ফরাসি বিপ্লবের রবসপিয়ার, যে ধরে ধরে ওর চায় চিনি কম থাকলে চায় চিনি কম থাকলে গিলোটিন করে দিত। তাহলে এই যে লেজিটিমাইজেশন অফ অ্যাসাসিনেশন, আজকে ধরো JFK কে মেরেছিল এখনো আমেরিকা ঠিক করতে পারেনি। তাহলে নেক্সট অ্যাসাসিনেশন যখন ইউএসএতে হবে, তখন কি সেই লোকটাকে শাস্তি দেওয়া যাবে? পৃথিবীর যে কোনো জায়গায় আবার দেওয়া হবে, কারণ এর তো একটা প্রতিক্রিয়া হবেই। কেউ তো ছেড়ে দেবে না। এই যে মানে আমরা তো জানি যে কতদিন পর সালমান রাশদিকে আক্রমণ করা হয়েছে, সেটা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু এতে বোঝা যায় যে মানুষের যখন বিদ্বেষ্ট হয় বহুদিন ধরে বিদ্বেষ পুষে রাখে, ফলে এটা চলবে। এবং এইটা যাতে না চলে সেই কথাই তো সভ্যতা হাজারবার বলেছে যে বাবু তুমি কাউকে মেরো না, কারণ তার তখন আবার ফিরতি মার হবে এবং এটার কোনো শেষ নেই। আপনি যেটা বলছেন না যে ইতিহাসে যদি গোড়ার দিকে যাওয়া যায় ওর দোষ, আপনি বলো না তাহলে ওর দোষ, এরকম করতে করতে জিনিসটা চলবে। আজকে ধরুন আমাদের প্রধানমন্ত্রী গিয়ে ইসরায়েলে বলে আসছেন যে না, আমি মুক্ত কণ্ঠে তোমাদের সমর্থন করি, কারণ হামাস যে কাজটা করেছে সেটা খুব খারাপ, নিশ্চয়ই খারাপ। কিন্তু তারপরে এরা যতগুলো লোক মেরেছে, ইসরায়েল তার বোধহয় 70 গুণ লোক মেরেছে, মানে তা নয়, এখানে 2000 তো ওখানে 75,000 এরকম লোক মেরেছে। তাহলে সেটাকেও তো আমায় নিন্দে করতে হবে। সেটা আমাদের প্রধানমন্ত্রী করলেন না, যেন এক পক্ষেরই লোক মারা গেছে। ফলে এই যে জিনিসটা চলছে, যে একটা লোক একটা যুক্তি ধরে বসে বলে যে
ও আমাকে মেরেছিল তাই আমি মেরেছি, কিন্তু ও মারলেই কি তুমি এতগুলো মারতে পারো? এই প্রশ্নটার উত্তর সে দেয় না। ফলে এই ক্রিয়া প্রতিক্রিয়ার এই ঝামেলাটা যাতে না চলে সেই জন্যই লোকে বলেছিল না শান্তির দিকে এসো না বাবা, কথাবার্তার দিকে এসো না, আলোচনার দিকে এসো না। তার বদলে এখন দেখা যাচ্ছে গোটা পৃথিবীটা ওকে বোম মারছে, সে তাকে হ্যান্ড করছে। এবং আমাদের কি ধারণা ছিল কয়েক বছর আগেও যদি আমার আপনার কথা হতো, আমরা বলতাম না আজকের পৃথিবীতে ওরকম যুদ্ধ করা যায় না, কারণ এমন সূক্ষ্ম সমস্ত সমীকরণ আছে, এমন ভারসাম্যে এখানে তেল বন্ধ হয়ে যাবে, ওখানে চিনি বন্ধ হয়ে যাবে, সেখানে পোস্ত বন্ধ হয়ে যাবে, ফলে ওরকম করে কেউ কাউকে মারে না। এটা একটা খুব ইন্টারেস্টিং খবর। হ্যাঁ, আজকে একটু ভোরবেলা ঘুম ভেঙে গেছে। তো এই যে ঝামেলাটা, আশা করি বাই দ্য টাইম আমাদের কথাবার্তাটা আমাদের দর্শকরা দেখতে পাবেন, তখন দুদিন বাদে কি অবস্থা হবে জানি না। যুদ্ধটা কোন দিকে যাচ্ছে লোকে ইন্টারসেপ্টর গুনে, ড্রোন গুনে, ডেড বডি গুনে বুঝতে পারছে না। একটা দিকেই বুঝতে পারছে, সেটা হচ্ছে তেলের দাম। হ্যাঁ, তো আজকে ভোরবেলা যদি খেয়াল করে থাকো, কালকে রাত্রির বেলা তো গেল অবস্থা। ব্রেন্ট ক্রুড $130 পৌঁছে গেছে। কেন? কালকে ট্রাম্প কাকে একটা বেমালুম রেগে গিয়ে চটে গিয়ে বলেছে এ যতদিন হবে হোক, ওই যে আমাদের নতুন আয়াতুল্লাহ হলেন, আমাদের খামেনির ছেলে, সেও রেগে গিয়ে বলেছে যত, একবারে ব্রেন্ট চৌঁচো করে চলে গেল ব্রেন্ট ক্রুড 130-এ। সবাই না বিশ্বাস পকেটে তার। হ্যাঁ, এখন ইউরোপ তো পৃথিবীর একটা নিম্ন মধ্যবিত্ত কমিউনিটিতে পৌঁছেছে। হ্যাঁ, যে অসুবিধা হয়েছে সেই জমিদার আমাদের ছবি বিশ্বাসের জলসাঘরের মতো অবস্থা হয়েছে। বাড়ি ঘরদোরগুলো ঝকঝকে, সাংঘাতিক সোশ্যাল বেনিফিট, পকেটে পয়সা নেই, এই হচ্ছে অবস্থা, ইনকামে টান। আজকে সকালবেলা যখন নাকি ট্রাম্প, এটা জানি না ট্রাম্পের মাথা ধরেছিল কিনা বা বদহজম হয়েছিল কিনা, আজ সকালবেলা ট্রাম্প একটা অম্বুলের ঢেকুর তুলে বলেছেন অনেক যুদ্ধ হয়েছে বা তাড়াতাড়ি শেষ হোক, বলেছে আজকে এই কথাটা। এখন ও আবার 15 মিনিট বাদে কি বলবে কোনো ঠিক নেই। এবার যুদ্ধের গতি প্রকৃতি কি, লোকে মৃতদেহ গুনে, মিসাইল গুনে, ডেটা গুনে বুঝতে পারছে না। কি না, কালকে রাত্রিরের 128 না 29 থেকে আজকে $85 পৌঁছেছে। শুরু হয়েছিল $60, $65 তেলের দাম শুরু হয়েছিল। তো সেইটা দেখে এখন মানুষের মধ্যে আবার একটু ভালো শান্তি ভাব। তো একটা কথা জানো তো, মনে পড়ছে যে কোন একজন সাংঘাতিক বোদ্ধা মানুষ একসময় বলেছিলেন, দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ নট গভর্নড বাই দ্য রুলার্স উই ইলেক্ট, দ্য ওয়ার্ল্ড ইজ গভর্নড বাই দ্য গুডস উই বাই। তো আলটিমেটলি সেই দিকে তো আমরা চলে গেলাম, কিন্তু এইটা চিন্তা করতে বা ভাবতে খুব আশ্চর্য লাগছে যে এই 11, 12, 15 দিনের মারপিট কাটাকাটির পরে আমরা যে সোসাইটিটাকে মেনে নিতে চলেছি, সেই সোসাইটিটাতে স্কুলে বোম মারা লেজিটিমাইজড, মানুষকে ধরে আইডেন্টিফাই করে একটা দেশের কনস্টিটিউশনাল লিডার সে জোর গলায় বলবে আর একটা দেশের কনস্টিটিউশনাল লিডারকে আমি মারতে পারি। তো এই যে প্রশ্নটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আপনি ইউরোপের কথা যে বললেন, আমরা কি জানতাম যে যদি বা আমেরিকা অসভ্যতা করে, আমরা তো চিরকাল মার্কিন সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও ইত্যাদি করেছি, তো আমরা জানি যে আমেরিকা অসভ্যতা করে বটে, কিন্তু ইউরোপ সবসময় পৃথিবীর বিবেক হিসেবে কাজ করে না। এই একটা জায়গা যেটা সভ্য, যেটা মোটামুটি জানে যে ন্যায় কাকে বলে, এবং এরা নৈতিকতাকে সবচেয়ে বড় ভাবে দেখে, এমনকি দেশপ্রেমের চেয়েও বড় হিসেবে দেখে, এই তো আমরা বলি। তারপর দেখা যাচ্ছে যে ইউরোপ হয়তো টাকার কারণেই, যেটা আপনি বললেন যে সমস্তই বাণিজ্যের সমীকরণে বাঁধা, বা আমাকে নির্ভর করতেই হবে সামরিক ক্ষেত্রে আমেরিকার উপর, এটাকে বলে ক্যাশ ক্রাইসিস। বাড়ি ঘরদোর ভালো, রাস্তাঘাটগুলো ভালো, সুপার মার্কেটগুলো ভালো, নানান সামাজিক সিকিউরিটি আছে, কিন্তু পকেটে ক্যাশের অভাব, ইকোনমি গ্রো করে। হ্যাঁ, অন্তত আমি ভেবেছিলাম যে আমেরিকা যখন এসব করবে, বা যেভাবে ইউক্রেনের পাশে দাঁড়ানো হয়েছে, কোথাও নেই যে স্পেন ছাড়া কেউ কিন্তু সরাসরি বলেনি যে এই কাজটা খারাপ হচ্ছে, এটা তুমি করতে পারো না। বাকি সবাই একটু, ইংল্যান্ড প্রথমে বলেছিল, পরের দিনই আবার বলেছে না ডিফেন্সের কারণে আমার বেসগুলোকে তুমি ব্যবহার করতে পারো। সমালোচকরা খুব সঙ্গত কারণে বলেছেন যে কিছুটা ফ্রান্স বলেছিল, যার ফলে ফ্রান্সকে সেই গালিগালাজটা খেতে হলো। গালিগালাজ মানে ট্রাম্পের গালিগালাজ। ট্রাম্পের গালিগালাজ তো তক্ষুনি বলে দিল যে সাহায্য করনি, তুমি খারাপ দেশ, ফ্রান্স ইজ আ মুসলিম নেশন, তাকে বললো আর কি। তুমি যে সমালোচনা করে তক্ষুনি সে একটা অপদার্থ, সে একটা বোকা ইত্যাদি। তো সত্যি বলতে কি, কোনো রাষ্ট্রপতি যে এরকম টুইট করতে পারেন,
এটাই তো আমরা কল্পনা করতে পারি না। মানে আচ্ছা, তার মানে ধরো ঠিক আছে, ট্রাম্পের মতো ব্যবহার করবে, এইটা চলবে। আমরা যেটাকে ধরো আমাদের রাজনীতিতে পার্টি টাটিদের নাম বলছি না, কদিন বাদে পরের পর্বে বলবো আর কি, ভোটের গন্ধ পাওয়া যাচ্ছে নাকে, এই যে সমাজের বা রাজনীতির দুর্বৃত্তায়ন, দ্য ক্রিমিনালাইজেশন অফ দ্য সিভিলাইজড ওয়ার্ল্ড, তাহলে এটার থেকে কি এই ভাব ভঙ্গিমাগুলো লেজিটিমাইজড হয়ে গেল, সার্টিফিকেট? কিন্তু সেটা তো হচ্ছে বেশ কিছুদিন ধরে। ধরুন আপনি তো নিশ্চয়ই খবর রাখেন যে গোটা পৃথিবীতে এখন উগ্র দক্ষিণপন্থার একটা বিরাট উত্থান ঘটেছে সমস্ত দেশে, মানে যে দেশগুলো আমরা কল্পনা করতে পারতাম না সেই সব দেশেও, জার্মানি, ফ্রান্স, হ্যাঁ তেন, এমনকি স্ক্যান্ডিনেভিয়ান দেশ যেগুলোকে আমরা ভাবতাম না এরা বাধ্যতামূলকভাবে মুক্তমনা এবং প্রগতিশীল, তাই না? আমরা সুইডেনে কখনো দক্ষিণপন্থার উত্থান হবে কল্পনা করতে পারিনি। কিন্তু সারা পৃথিবী জুড়ে একটা উগ্র কর্কশ দক্ষিণপন্থা, যারা একটাই কথা বলেই ওদের তাড়াও। এবারে কাকে তাড়াচ্ছ? তুমি এই দেশের প্রকৃত অধিবাসী নাকি তুমি অন্যকে তাড়িয়ে তারপর এখানে এসে বসেছো? এসব প্রশ্ন তো অনেক দূরের। না আমার এখানে শুধু শ্বেতাঙ্গ থাকবে বা আমার এখানে শুধু অমুক থাকবে, এদের তাড়াও। এটা কিন্তু গোটা পৃথিবী জুড়ে ধ্বনিত হচ্ছে। এবং আমরা ভেবেছিলাম হ্যাঁ যারা সাম্প্রদায়িক, যারা এভাবে বিভেদ তৈরি করে, শেষ অবধি তাদের লোকে পছন্দ করে না। কিন্তু দেশের পর দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্যে দিয়ে এই লোকগুলোই সবচেয়ে উঁচু আসে। আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, তোমরা লেখালেখি করো, হ্যাঁ, কখনো ছন্দে কখনো গদ্যে ভাবনা চিন্তা করছো, যেখানে আমাদের কি বলবো পলিটিক্যাল মোরালিটি এই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, তো সেই জায়গায় আমাদের সোশ্যাল মোরালিটি, আমাদের রোজকার জীবনকার মোরালিটি, তো আজকে আমাদের ভোটে যখন বোমবাজি হবে তখন কি বলে আমরা সেই লোকটাকে একদম তাই আমি কি বলে লোকটাকে অ্যারেস্ট করব? এই যে প্রগতিশীল, তো সবকিছু প্রগতিশীল, তো আমি জানি না কবে ইলেকশন হবে পশ্চিমবঙ্গের, সেটা একটা সৃষ্টিকর্তার উপরে নির্ভর করছে, একটা কসমিক ব্যাপার স্যাপারে গিয়ে দাঁড়াচ্ছে। তো ধরো আমাদেরই যখন ভোট হবে, তো আমাদের আরাবুল কারো যদি ইচ্ছে হয় যে আমি আর ওই পেটো বোমা টোমা মারবো না, আমি ড্রোনে এবার বম্বিং করব, তাহলে এই ড্রোনটা যদি স্বীকৃত হয় যে হাজার হাজার ড্রোন এক দেশে গিয়ে আর এক দেশে গিয়ে সাধারণ মানুষ, স্কুল, কলেজ, হাসপাতালকে তছনছ করতে পারে, তাহলে এই যে ইন্টারন্যাশনাল ইমোরালিটি, এটাকে তাহলে সোসাইটি আবার সেই না একদমই তাই, একদম কি করে একটা আমি তো বুঝতে পারছি না। যেভাবে ইসরায়েল গাজাকে গুঁড়িয়ে দিয়েছে দিনের পর দিন, ছোট ছোট বাচ্চারা রিলিফে যে খাবার পায় তার লাইনে দাঁড়িয়েছে, তাদের গুলি করছে, এ তো করা যায় না। ওরা কি করেছে? এই তো হয়েছে, দিনের পর দিন হয়েছে। এবং কে কি বলেছে? ইসরায়েলের নিন্দা আমি আপনি করতে পারি, তাতে কার ঘন্টার মাথা পারে, কারোর কিছু এসে কেউ তাকে থামাতে পারছে না। ইসরায়েল আরেকটা যুদ্ধ শুরু করেছে। এবং আমি যেটা বললাম যে আমাদের প্রধানমন্ত্রী কি ইসরায়েলের প্রশংসা করে চলে এসেছেন, তাকে একটুও বলেনি যে না আপনাদেরও একটু সাবধান হতে হবে, এরকম কিছুও বলেনি। ফলে সমগ্র পৃথিবী জুড়ে আপনি যেটা বলছেন এই বৃহৎ রাজনৈতিক প্রশ্রয়, এটা তো আজ বাদে কাল সামাজিক প্রশ্রয় আসবেই, এবং তা আছেও। আপনি বহুদিন আগে, তখন এসব কোনো যুদ্ধ বোধহয় হয়নি, একটা বিতর্কে বলেছিলেন টেলিভিশনের একটা চ্যানেলে যে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত মুখস্থ করলেই একটা জাত খুব সংস্কৃতি পরায়ণ হয় না, সেই জাত যদি ভোটের আগে বিভিন্ন লোককে খুন করে তাহলে বলতে হবে তাদের সংস্কৃতি নেই। দেখো, বাঙালির কথাবার্তায় সেই ভদ্রলোক আসবে না সে তো হয় না। তো আমি ভাবছিলাম রবীন্দ্রনাথ বোধহয় মারা যাবার কয়েক মাস আগে ওর প্রায় লাস্ট পাবলিক লেকচার ছিল সভ্যতার সংকট। অগাস্টে মারা গেলেন, খুব সম্ভব 41 সালের এপ্রিল মাসে রবীন্দ্রনাথ সভ্যতার সংকট নিয়ে বললেন, লেখাটা পড়েছি। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ আজকে থাকলে, আজকে রবীন্দ্রনাথের মনে কি আসে? আজকে থাকলে উনি মানে হয় উন্মাদ হয়ে যেতেন, নইলে রাজনৈতিক দলের তরফ থেকে ওর ছাল ছাড়িয়ে নেওয়া হতো আর কি, যে তুমি এসব কি বলছো। কারণ উনি বারবার বলে গেছেন যে দেশপ্রেমের জন্য আমি নীতিকে বিসর্জন দিতে পারি না। বেচারা 41 সালে মারা গেছেন। 41 সালে তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পারদটা বেশ উঠেছে, আর সেই জন্য তো উনি খুব হি ওয়াজ ভেরি আপসেট। তারপর যাদের উনি একসময় ভালো ছেলে মনে করেছিলেন, ইটালি ফিটালি, সেগুলো দেখা গেল সেগুলো বাউন্ডুলে হয়ে গেছে, তারা আর ভালো ছেলে নেই। তো সেই বেচারা সত্যিকারের মানে আজকে তার সভ্যতার সংকট 2.0 যদি লিখতে হতো, এখন 2.0 5.0 চলে আসে। এটা মানে
যেটা যেটা বিস্মিত করছে আমাদের, যে আমরা এইটা ভালো এইটা খারাপ, একে মেরো না, এর জায়গা জমিটা তোমার, তোমার বাড়িটা তোমার, তোমার সম্পত্তিটা তোমার, তোমার ওপর তোমার জীবনের একটা অধিকার আছে, তোমার সঙ্গে কারো পাওনাদারের ঝগড়া হলে তাকে তুমি দুম করে গিয়ে একটা গুলি মেরে দিতে পারো না, সুপারি দেওয়াটা অন্যায়। তো এই কথাগুলো এই সমাজ আর বলতে পারবে? এই সমাজ কিন্তু বহুদিন ধরেই আর বলছে না কুণাল। আমি বারবার বলছি যে এতে নিশ্চয়ই ট্রাম্পের একটা বড় দায় আছে, কারণ আমি মনে করছি যে একটা লোক যা ইচ্ছে করছে এবং করে পার পেয়ে যাচ্ছে, কেউ তার প্রতিবাদও সেরকম ভাবে করছে না, তাহলে হয়তো আমিও করতে পারি, এরকম লোকে ভাবে। কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে অনেক দিন ধরেই চলে এসেছে। আপনি ভাবুন যে আজকে আমাদের রাষ্ট্রে কিছুদিন আগে একজনের মেয়ে মারা গেছিলেন, খুব খারাপভাবেই মারা গেছিলেন। ফলে তিনি তখন বলেছিলেন, তার জামাই গ্রেপ্তার হয়েছিলেন আমাদের ভারতেই, তখন তিনি বলেছিলেন আমি চাই তাকে এনকাউন্টারে মেরে ফেলা হোক। এই বিবৃতি সেই বাবা দিয়েছেন। বাবা খুব যন্ত্রণাকাতর ভাবে বলেছেন। কিন্তু আপনি ভেবে দেখুন, অনেকেই কিন্তু মনে করে এই দেশের যে এনকাউন্টার একটা রীতিমতো সমর্থনযোগ্য শাস্তিদান পদ্ধতি। এনকাউন্টার মানে কি? একটা লোক পালাচ্ছিল তাই পুলিশ তাকে গুলি করে দিয়েছে, এই তো। এটা তো একটা বিচারের পদ্ধতি হতে পারে না, অমানবিক। কিন্তু আমরা অনেকে মনে করি ওকে এনকাউন্টার মেরেছে, বেশ করেছে। সে ব্যাপারে তো কলকাতা পুলিশের তো বলে বিশ্ব রেকর্ড আছে। তো যখন ওই ছারপোকা মারার মতো নকশালদের মারতো, তখন তো বলে 80% অফ নকশালদের তো পিঠে গুলি হয়েছিল, শুনেছি আমি তাই। হ্যাঁ, কিন্তু আমি বলছি এইটাকে এবং কয়েকজন, এবং কলকাতা পুলিশেরই কয়েকজন তো মানে বিশ্ববিখ্যাত হয়ে গেছে। হ্যাঁ, তারা ওই রথের মেলায় পেলেটের গুলির মতো। আমার কথা হচ্ছে যে এইগুলো যখন আমরা শুনেছি বা পড়েছি, তখন আমরা এটাকে তো সমর্থন করার কথা কল্পনা করতে পারিনি। আমরা তো বলিনি যে যা হয়েছে ভালো হয়েছে। অ্যাবসলিউটলি। আজকে যদি চরমতম দুর্বৃত্ত, হ্যাঁ, তাহলে ব্যাপারটা হলো আজকের পৃথিবী কি এগুলোকে লেজিটিমাইজ করছে? হ্যাঁ, আমার মনে হয় তাই। মানে এইটে আমাদের মধ্যে চারিয়ে গেছে এখন, যে হ্যাঁ, যদি ওই লোকটা ধর্ষণ করে থাকে খারাপভাবে, একটা তারপর খুন করে দিয়েছে এবং সেটা অত্যন্ত নিন্দনীয়। এবার ধর্ষণ তো সবসময় নিন্দনীয়, খুন তো সবসময় নিন্দনীয়। কিন্তু কথা হচ্ছে এই যে তার তো একটা বিচার হবে, বিচার হয়, বিচারক যদি বলেন তার ফাঁসি হবে, বিচারক যদি বলেন তার জেলখানা হবে, যাবজ্জীবন তাহলে হবে। কিন্তু তাকে তুমি বিচারাধীন অবস্থায় তো গুলি করে মেরে ফেলতে পারো না। তুমি তো বিচারের কথা বলছো, বিচারটাকে আজকে তো একটা পরম আধ্যাত্মিকতা বলে মনে হচ্ছে। তুমি একটা কথা কনসিডার করো, যে এই যে আমার সামটাইমস জানো তো, আমার খুব আশ্চর্য লাগে যে এই যে আমরা নিউজ, কারেন্ট অ্যাফেয়ার সবাই দেখি যে বন্দুক গুনছি, গুলি গুনছি, এটা তেলের দাম হিসেব করছি। আজ অবধি আমি কোনো একটা নিউজ অ্যানালিসিসে শুনলাম না যে যুদ্ধটা শুরু হয়েছিল কেন, ট্রাম্প রেগে গেলেন, কেন রেগে গেলেন, ইরান তুমি দুষ্টু ছেলে, তুমি আবার আমি তোমাকে বাংকার বাস্টার মেরে টেরে দিয়েছি, তোমার সমস্ত নিউক্লিয়ার কারণও নেই। না না না, আগের বছর আমি বলেছি যে ওরা কোনো রকম অফিসিয়াল কারণ, এবছর বলছি যে না, অফিসিয়াল কারণ হচ্ছে তুমি লুকিয়ে চুরিয়ে আবার পারমাণবিক নিউক্লিয়ার বোমা তৈরি করছো। সেই বোমা তুমি 10,000 কিলোমিটার দূরে আমেরিকাকে মারবে, যদিও তোমার মিসাইল 2,000 কিলোমিটারের বেশি যেতে পারে। এবং আমি নিজেই বলছি তুমি আমাকে মারবে, তোমাকে আমায় খতম করতে হবে। ইসরায়েলের কাছে আনডিক্লেয়ার্ড 25টা থেকে 30টা নিউক্লিয়ার ওয়ারহেড আছে। পৃথিবীর সব থেকে স্বীকৃত ওপেন সিক্রেট নন ডিক্লেয়ার্ড ইললেজিটিমেট নিউক্লিয়ার প্রোগ্রাম বিলংস টু ইসরায়েল। হাজারো বার তুমি যে কোনো জায়গায়, ওরা তো শিক্ষিত লোক, হ্যাঁ, আজকে ইস্ট কোস্ট অফ আমেরিকা, হ্যাঁ, তোমার মানে ওদের এই যে নেথানিয়াহু, হ্যাঁ, পৃথিবীর রসিকতাটা চিন্তা করো, ভাগ্যের রসিকতাটা চিন্তা করো। ট্রাম্প রিয়েল এস্টেটের লোক, নেথানিয়াহু বাই কোয়ালিফিকেশন আর্কিটেক্ট। তো একজন রিয়েল এস্টেট ডেভেলপার আর একজন আর্কিটেক্ট, দুটো মিলে হাজার হাজার বাড়ি ধ্বংস করছে, লোকেদের গৃহহারা করছে। এই হচ্ছে, দে আর বোথ ভেরি রিজনেবলি কোয়ালিফাইড পিপল। তাহলে এই যে বেসিক ব্যাপার, যে একজন অলরেডি 10 বছর ধরে নিউক্লিয়ার প্রোগ্রাম করে লুকিয়ে আছে। এই যে তুমি ইউরোপের কথা বললে, ইউরোপের কোনো টু শব্দ নেই, কোনো স্বীকৃত ওয়েস্টার্ন মিডিয়ার কোনো দিন বিবিসিতে শুনবে না কেউ ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে কেউ কোনোদিন একটা শব্দ। ভারতবর্ষের কথা তো বাদই দাও না, ভারতবর্ষের মিডিয়া তো কোলে বসে বসে বেড সোর হয়ে গেছে। তবে একটা কথা ঠিক, যে আপনি যদি প্রতিষ্ঠিত
মিডিয়াগুলোর কথা বলেন, আমি যে সবকটাকে আপনার মতো অনুসরণ করি তা নয়, আমি জানি না কোথায় কত নিন্দেমন্দ হচ্ছে বাকি, কিন্তু এই ধরুন বিভিন্ন লেট নাইট শো হোস্ট বা স্ট্যান্ড আপ কমেডিয়ান বা এমনি ভ্লগার যারা, তারা কিন্তু প্রচন্ড ভাবে বলছেন, এটা একটা বিরাট ব্যাপার, মানে এটা কিন্তু সামাজিক মাধ্যমের একটা বড় অবদান, যে আজকে হয়তো অমুক নেতা কিছু বলছেন না, তমুক নেত্রী কিছু বলছেন না, কিন্তু এই ধরনের মানুষরা, তাদের বলার মূল্য কতদূর আছে আমি জানি না, কিন্তু তারা প্রচন্ড ভাবে বলছেন, অত্যন্ত ঠিক কথা বলছেন, অত্যন্ত কর্কশ ভাবে এটা নিন্দে করছেন, এটা একটা খুব বড় ব্যাপার। ফলে ট্রাম্প এটাকে কতদূর উপেক্ষা করতে পারবেন আমি জানি না, যে আমি করছি বটে, এবং হ্যাঁ অমুক নেতা আমার পকেটে, তমুক নেত্রী আমায় তেমন কিছু বলছেন না, চুপচাপ আছেন, কিন্তু সাধারণ মানুষ যেটুকু বলতে পারে তারা কিন্তু তীব্রভাবে বলছে। এবং আমেরিকার মধ্যে এখনো, যেন ভিয়েতনাম যুদ্ধের সময় হয়েছিল, আমেরিকা রাষ্ট্রটা এখন যেদিকে চলছে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে, আমি জানি না তার প্রভাব কতদূর। কিন্তু বেচারা এই যে, তো আমরা তো কোথায় কোথায় আম্বেদকর, ইন্ডিয়ান কনস্টিটিউশন এগুলো নিয়ে ইমোশনাল হয়ে পড়ি। তো আমেরিকা খুব সম্ভব 1776 স্বাধীন হয়েছিল, তো বেচারা সেই বৃদ্ধ ভদ্রলোক, তখন তার প্রায় 70-এর কাছাকাছি বয়স, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, জন অ্যাডামস, এরা সব বসে 11 বছর ধরে নেট প্র্যাকটিস করে ওই কনস্টিটিউশনটাকে ইমপ্লিমেন্ট করেছিল। হ্যাঁ, ত্রিস্তরীয় গভর্নমেন্ট, প্রেসিডেন্ট, হ্যাঁ, তারপরে কংগ্রেস, তারপরে সুপ্রিম কোর্ট। আশ্চর্য, আজকে পৃথিবীর ধনী, রিচ, অ্যাফ্লুয়েন্ট আমেরিকার পাওয়ারটা কোথায়? আমেরিকার ইন্টেলেক্টে, আমেরিকার পড়াশুনোর মধ্যে। আমেরিকার ধনরত্ন তো ওয়াল স্ট্রিটে নেই, আমেরিকার ধনরত্ন তো ইউনিভার্সিটিগুলোর মধ্যে আছে, শিক্ষার মধ্যে আছে। তুমি চিন্তা করো, সেই দেশে এখনো এই রকম গোয়ার তুমি একতরফা একটা রকচটা পাগলামো হয়ে যাচ্ছে। কোনো কনস্টিটিউশনাল, ইন্টেলেকচুয়াল, সোশ্যাল মেশিনারি তার সামনে দাঁড়াতে পারছে না। একদমই তাই। এই যে কথা বললাম, যে যখন আমেরিকায় গিয়ে আলোচনা হয় আমাদের কারো সঙ্গে যে কি হবে, কি হচ্ছে, তখন অনেকে বলেছিলেন, এখন তারা নিশ্চয়ই অন্য কথা বলবেন বা চুপ করে থাকবেন, যে ট্রাম্প হতে পারে যে খুব হুইমসিক্যাল একজন লোক, যা ইচ্ছে তাই করতে চান, কিন্তু আমাদের সমাজে, আমাদের রাজনীতির কাঠামোর মধ্যে এমন চেকস অ্যান্ড ব্যালেন্সেস আছে, এমন বোনা আছে ভেতরে, যে আমরা আটকে ব্রেক করতে পারি, একটা লোক ইচ্ছে করলেই কিছু করতে পারবে। হ্যাঁ, কারণ যুদ্ধ করলে হয় না, কংগ্রেসের সুপ্রিম কোর্ট তো ট্যারিফে ব্রেকটা কষলো তো। হ্যাঁ, ওই জন্য তো, কিন্তু যুদ্ধ তো এমনিতে বলছে না যে কংগ্রেসের অনুমোদন ছাড়া তুমি যুদ্ধ ঘোষণা করতে পারো না। কিন্তু দেখা যাচ্ছে ট্রাম্প অন্তত এসে এটা প্রমাণ করে দিচ্ছেন যে ও সময় কিচ্ছুতে কিছু এসে যায় না। কি তোমার সংবিধানে আছে, কি তোমার রাজনীতির মধ্যে খোদাই করা আছে, আমার জানার দরকার নেই। আমার সকালবেলা ইচ্ছে হয়েছে আমি বোম ফেলবো, তার যে যুক্তি আমি দিচ্ছি, সেই যুক্তিটা যে যুক্তি নয় সবাই জানে। আমি যদি কদিন আগে বলি আমি ওর সমস্ত পারমাণবিক শক্তি ধ্বংস করে দিয়েছি, কদিন পরে বলতে পারি না ওর এমন শক্তি যে আমাকে ওকে আক্রমণ করতে হবে, করছি। হ্যাঁ, মিথ্যে কথা বলছি, কালকে যেটা বলছি আজকে বলছি সেটা বলবো না, কারণ কি ভিডিও প্রমাণ। ইরানের আয়াতুল্লাহরা তারা আদৌ ভালো লোক ছিল না। হ্যাঁ, এই কদিন আগে এই প্রোটেস্টে নাকি 25,000 লোককে কিমা করেছে, ধরে ধরে প্রোটেস্টারদের হয়েছে। আবার ঘুরে ফিরে ভারতবর্ষ তো দূরে থাকতে পারে না, এই আয়াতুল্লাহ খোমেনির বাবা না ঠাকুরদা ছিল ইউপির লোক, বারাবাঙ্কির লোক। তাই? হ্যাঁ, আয়াতুল্লাহ খোমেনি ভালো হিন্দি বলতে পারতেন। আয়াতুল্লাহ খোমেনির ইরানে ডাকনাম ছিল হিন্দি, ওকে সবাই হিন্দি বলে ডাকত। ওর ক্লোজ সার্কেলে ওর ডাকনাম ছিল হিন্দি। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফিউয়েস্ট ইরানিয়ান যে খুব ভালো হিন্দি বলতে পারত, কারণ ওরা ওই লখনৌ, বারাবাঙ্কি ওই এরিয়া থেকে আসে। তো দেখো, ওরা কট্টরপন্থী, শিয়া ইত্যাদি, তারা ফান্ডামেন্টালিস্ট, তারা কি একদিক দিয়ে সারিয়া লাও, অমুক তমুক, একে মারো, একে ধরো, হাত কেটে দাও, পা কেটে দাও, তারা করবে। সেটা হয়তো অপ্রত্যাশিত না, কিন্তু তথাকথিত শিক্ষিত পরিচালিত সমাজ, যার নিয়ম কানুন আছে, কনস্টিটিউশন আছে, সেইটাই ট্রাম্প বোঝাচ্ছেন। সেটি আমার মতে ট্রাম্পের সবচেয়ে বড় অবদান। সে কিছু লেখককে বলা হয় না, আমরা পাঠকের নয়, উনি লেখকের লেখক, মানে লেখকরা পড়বেন, সেরকম উনি হচ্ছেন রাজনৈতিক নেতাদের রাজনৈতিক নেতা, যিনি এসে বললেন যে কোনো যা কিচ্ছুকে তোয়াক্কা করিস না বাবা, যা খুশি তাই কর, কিচ্ছু এসে যাবে না। মানে সত্যি তো, একটা দেশের রাষ্ট্রপতি আর তার স্ত্রী মাঝরাত্রিরে বিছানায় শুয়ে আছেন, তাদের হিড়ির করে টানতে টানতে তুমি প্লেনে করে নিয়ে এসে বলে আমি গ্রেপ্তার করে নিলুম কালকে।
হতে পারে লোকগুলো খুব খারাপ, আপনি যেটা বলছেন যে অমুক শাসক খারাপ, কিন্তু তমুক লোকটাকে আমার পছন্দ নয় বলে তাকে আমি খুন করে ফেলবো বা তাকে আমি গ্রেপ্তার করে, মানে গ্রেপ্তার মানে কি অপহরণ বলা যেতে পারে, তাই না? কিডন্যাপ করে নিয়ে এসে আমি জেলখানায় দিয়ে দেবো, এ তো হতে পারে না। তুমি বড় মস্তান হিসেবে পৃথিবীকে তুমি চালাবে নাকি? হ্যাঁ, তাহলে তুমি পাড়াতে যখন পরের ছিনতাইটা হবে, কিছু বলতে পাড়াতে যখন কেউ কাউকে তুলে নিয়ে চলে বলে না বিরাট গুন্ডা, কেন আমি বিরাট গুন্ডা, অমুককে তুলে আনবো, হ্যাঁ অমুককে তুলে আনো, তাহলে তো মানে এখন কোনো কিছুর মানে থাকছে না, এটার মানে থাকছে না। আমার মনে হয় কোনো কিছুর মানে থাকছে না। আর যেটা দেখো সবসময় যে নিজেদের ছোট করতে হবে আবার না, কিন্তু জানি না তুমি মানে টুয়ার্ডস দ্য ক্লোজ অফ আর ডিসকাশন তুমি কিভাবে দেখছো যে আমরা হয়তো একটা বিরাট মস্তান পালোয়ান নই পৃথিবীর এতে, কিন্তু একটা কেরম একটা সুবিধেবাদী ব্যবসায়ী বনিয়া ভাব নিয়ে আমরাও যে আজকে ঘুরে বেড়াচ্ছি। তো সেখানে এই ব্যাপারটাকে যে খালি ভারতবর্ষের কথা উঠলেই একটাই কথা উঠছে, একটাই কথা, ভারতবর্ষের অন্তরাত্মা আজকে একটাই কথা জানে, কি কথা? সস্তায় তেল কিনবো। হ্যাঁ, ওই সস্তায় তেল তুমি কিনতে পারলে সাত খুন না। এবার কার কাছ থেকে কিনছো, কার কাছ থেকে কিনছো না, ঠিক আছে, সেটাও হয়তো দরকার, সেটা হয়তো না। আমি সস্তায় তিল কিনবো, তার উপরে 150% ট্যারিফ বসাবো, তা দিয়ে আমি হোয়াট এভার পলিটিক্স করবো, দ্যাট ইজ ফাইন। দ্যাট ইজ নট ফাইন অ্যাকচুয়ালি। আমি কদিন আগে একটা ব্লগ করেছি যেখানে আমি, এখানে সেটা বিস্তারিত বলছি না, রবীন্দ্রনাথের একটা চিঠি থেকে আমি কয়েকটা লাইন সেখানে উদ্ধৃত করেছিলাম। সেইখানে এটাই বলেছিলাম যে আমি দেশপ্রেম বলতে বুঝছি যে আমার দেশের যাতে সুবিধা হবে আমি তাই করব। তাই করতে গিয়ে আমি যদি মানবিকতার কাছে আমার দায়টাকে অস্বীকার করি, তাহলে সেই দেশপ্রেম কি আমার কাছে আদৌ গ্রহণযোগ্য বলে আমি কয়েকটা কথা বলেছিলাম। তা রবীন্দ্রনাথের যে লাইনগুলোকে আমি উদ্ধৃত করেছিলাম তাতে উনি বলেছিলেন যে আমি দেশের জন্য অন্যায় করতে পারি না, চুরি করতে পারি না, ডাকাতি করতে পারি না, কারণ আমার মূল দায়টা মানবিকতার কাছে। ফলে নৈতিকতার জন্য আমাকে সবকিছু দিতে হবে, দৈশিকতাকে আমি নৈতিকতার ওপরে প্রতিষ্ঠা করতে পারবো না। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু আমরা এখন সেটা ভুলে গেছি, সমস্ত দিকেই আমরা নৈতিকতা জিনিসটাকে ভুলে গেছি। এবং আপনি যেটা বলছেন যে মস্তানি আমাদের কাছে প্রায় একটা গৃহীত সত্য। হ্যাঁ, ও তো মস্তান, আমাকে তোকে মেনে চলতেই হবে। তুমি মস্তানি করবে কেন সভ্যতায়? এই কথাটা জোর গলা ইউরোপ বলতে পারছে না, আপনি তো কোন চার। দেখো, আমাদের চিন্তা ভাবনার মধ্যে আমরা জানি না, কিন্তু চিন্তা তো হচ্ছেই, চিন্তা হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু যেখানে আমাদের কি বলবো, আমাদের ন্যাশনাল সেন্স অফ রাইট অ্যান্ড রং ফেল করছে, যেখানে একটা সেই পৃথিবীর 195টি দেশের মধ্যে বোধহয় 78টা গণতন্ত্র নাকি, তার মধ্যে অনেকগুলোই অপলকা গণতন্ত্র আছে, তাদের আবার কনস্টিটিউশন আছে, সেগুলোর একটা রোগা লিকলিকে প্যাকাটির মতো অবস্থা হয়েছে, যে যার কনস্টিটিউশনকে যেরকম ইচ্ছে দুমড়ে মুচড়ে দুর্ব্যবহার করছে। তো সেই পরিস্থিতিতে জানি না যে মানুষ, পাবলিক, আজকের সোশ্যাল মিডিয়া, আজকের দ্য কমন সিটিজেন, আজকের একটা সাধারণ একটা ওয়ার্ল্ড সিটিজেন বা পৃথিবীর নাগরিক, তার বলাতে কি কিছু এসে যাবে এই পৃথিবীর? না, এসে তো যাবেই না। তার চেয়ে বড় কথা হচ্ছে সে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন করছে এই মস্তানিকে। আমি সেটাই বলছিলাম একটু আগে, সেটা মনে হচ্ছে তোমার? এটা আমার মনে হয় যখন ভারতের, মানে এটাও একটা পপুলারিটি কন্টেস্টে দাঁড়িয়ে গেছে। পপুলারিটি কন্টেস্টে না, এটা কোথাও মান্যতা পেয়ে গেছে যে হ্যাঁ জোর দেখালে। এটা কি সেই গুন্ডাদের সারেগামাপা হচ্ছে? একদম তাই হচ্ছে, এটা আমার মনে হয়। এটা গুন্ডাদের সারেগামাপা। ভাবুন না, একটা দেশ যেখানে বলা হচ্ছে যে এনকাউন্টারে মারলে মারবে, অর্থাৎ বিচার পদ্ধতিকে অস্বীকার করা হচ্ছে। বলা হচ্ছে বুলডোজার দিয়ে একজন অভিযুক্তের বাড়ি গুড়িয়ে দেওয়া যায়, তার অভিযোগ প্রমাণিত হয়নি, আর প্রমাণিত হলো তো তার অন্য শাস্তি আছে, তার জেল আছে, কি অমুক আছে, তুমি তো তার বাড়িটা ঘুরিয়ে দিতে পারো না। ধরো যে একটা লোক উগ্রপন্থী প্রমাণিত, তাহলে তার বাড়িতে তো আমি বোম মেরে উড়িয়ে দিতে পারি না, কারণ সেই বাড়িতে তো অন্য লোক থাকে। কিন্তু এই জিনিসগুলোকে আমরা ধরছি না। উগ্রপন্থী ওর বাড়ি উড়িয়েছি, বেশ। আমরা তো SIR করে তো 10% 1 কোটি ভারতীয়কে তো নতুন শূদ্র করে রেখে দেবো। একদম তাই। তারা কে কি বেঁচে গেছে? এই যদি একটা দেশের মোটামুটি মানসিকতা হয়, আমি জানি না আপনার মনে আছে কিনা, আজ থেকে 11-12 বছর আগে আমাদের পশ্চিমবঙ্গে শাসক দলের একজন নেতা, তার গাড়িটা যাচ্ছিল টোল ট্যাক্স চাওয়া হয়েছিল। অভিযোগ যে তিনি গাড়ি থেকে নেমে এই জন্যে যে আমার গাড়ি টোল ট্যাক্স চাওয়া হয়েছে কেন, যে কর্মী চেয়েছিলেন তাকে জুতো পেটা করেছিলেন। কেমন একজন বাঁচাতে আসেন, তাকেও উনি জুতো পেটা করেন। এবার এই যে দুজনকে জুতো মারছেন, মারতে মারতে তো জুতোটা মাঝে মাঝে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, দুটো লোককে জুতো মারা তো সহজ কথা নয়।
এই ভদ্রলোক কিন্তু পুরোটাই অস্বীকার করেছেন, বলেছেন পুরোটা মিথ্যে অভিযোগ, কিন্তু আমি ধরে নিচ্ছি গল্পটাই আমরা শুনি। এইবারে যখন জুতোটা পড়ে যাচ্ছে বাইরে, একটু দূরে পড়ে যাচ্ছে, তখন এই ভদ্রলোকের ড্রাইভার গিয়ে ছুটে জুতোটা এনে ওর হাতে দিচ্ছেন, যাতে উনি আর ভালো করে জুতো পেটা করতে পারেন। এবার এই গল্পটা আমি ধরে নিচ্ছি মিথ্যে, নেতার বিরুদ্ধে চক্রান্ত, সমস্ত কাগজে বেরিয়েছিল কিন্তু মিথ্যে। তাহলেও এই গল্পটা কিন্তু আমাদের মানসিকতার একটা চমৎকার প্রতীক। অর্থাৎ আমার সহমানুষকে জুতো পেটা করা হচ্ছে, তাতে আমি প্রতিবাদ না করে আমি বড় মস্তানের হাতে জুতোটা জুগিয়ে দিচ্ছি, যাতে ওই লোকটা আমাকে অন্তত জুতো পেটা না করে, আমি তার গুড বুকে থাকি। এবার জুতো পেটাক, আমাকে না পেটালেই হলো, তার জন্য আমি জুতো পেটাতে সাহায্য করব, আমি প্রতিবাদ করব না। এটা যদি 2025-26 হতো, হয়তো দেখলে টোল ট্যাক্সের সামনে তার একটা আবক্ষ মূর্তিকে স্থাপন করে আর কি আমি জানি না, কিন্তু আমি বলছি আমাদের সমাজে এই বৃহৎ মস্তানির প্রতি সমর্থন বহুদিন ধরেই আছে, এটা নতুন নয়, গ্ল্যাডিয়েটোরিয়াল। হ্যাঁ, এটা হয়তো আরো বেশি পরিমাণে এবার জোর পাচ্ছে যে হ্যাঁ মস্তান হব, বেশ করব, ট্রাম্পের মতন আমি হয়ে উঠবো, এবং সাধারণ মানুষ আরো বেশি বেশি ট্রাম্পের ভজনা করবে।